দেশে করোনায় গত ২৪ ঘন্টা আক্রান্ত শনাক্ত ২৫২৫ জন। মোট আক্রান্ত সংখ্যা ৪,৬৪,০০০। সুস্থ হয়েছেন ৩,৮০,০০০। বিশ্বে মোট আক্রান্ত এখন পর্যন্ত ৬,৩২,০০,০০০। মোট মৃত্যু সংখ্যা ১৪,৬৯,০০০। এসব খবর ও তার বিশ্লেষণ নিয়ে আলোচনা অনুষ্ঠান নিউজরুম সংলাপ। সঙ্গে থাকছি আমি ফখরুল ইসলাম এবং আমাদের সঙ্গে দুজন অতিথি ইতিমধ্যে যুক্ত হয়েছেন। তাদের সাথে পরিচয় করাতে চাই। জনাব হারুনুর রশিদ, সিনিয়র সাংবাদিক, এবং একই সঙ্গে যুক্ত আছেন সোহেল হায়দার চৌধুরী, বার্তা সম্পাদক, দৈনিক যায় দিন। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা থাকবেন আমাদের সঙ্গে পুরো আলোচনা শুরু করতে চাই। তবে তার আগে আজ প্রকাশিত কয়েকটি পত্রিকা আমার হাতে রয়েছে, সেগুলোর শিরোনাম দিয়ে শুরু করতে চাই। প্রথমে বাংলাদেশ প্রতিদিন আজ শিরোনাম করেছে, সুইস ব্যাংকে টাকার মালিক কারা, ৫,৪২৭ কোটি টাকা দুবাই, হংকং, থাইল্যান্ড, সিঙ্গাপুর ও মালয়েশিয়াও টাকা জমানোর আগ্রহ বাড়ছে বাংলাদেশিদের। এটি প্রধান শিরোনাম করেছে বাংলাদেশ প্রতিদিন। এরপর বিনামূল্যে বিতরণ হবে ৩ কোটি ডোজ করোনার টিকা, মাস্ক না পরলে জেলে যেতে হবে। মন্ত্রিসভার বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ড্রোন আসছে অবৈধভাবে। এই ছিল বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম। এরপর কালের কণ্ঠ শিরোনাম করেছে, ১১ চিকিৎসক, ৫ কোচিং সেন্টার মিলে চক্রে ৫০। মেডিকেলে ভর্তি জালিয়াতি, তদন্তে তথ্য প্রমাণ মিললেও তারা এখনো অধরা। একটি অনুসন্ধানী রিপোর্ট করেছে প্রধান শিরোনাম কালের কণ্ঠ। এরপর শিরোনাম করেছে, মানবিক ঢাকার জন্যই বিশদ অঞ্চল পরিকল্পনা, বিশেষজ্ঞ মত নিয়ে আরও একটি শিরোনাম করেছে, অহংকার আর গৌরবের বিজয়ের মাস শুরু। আচ্ছা, ১লা ডিসেম্বর বিজয়ের মাসকে ঘিরে তারা একটি শিরোনাম করেছে। এই ছিল মোটামুটি কালের কণ্ঠের শিরোনাম। এরপর ডেইলি সান শিরোনাম করেছে, স্কাল্পচার্স আর ইন ডিফারেন্ট মুসলিম কান্ট্রিজ। কয়েকটি ভাস্কর্যর ছবি দিয়ে তারা আসলে বিভিন্ন মুসলিম বিশ্বে যেসব ভাস্কর্যগুলো আছে সেগুলো ছবি দিয়ে তারা শিরোনাম করেছে। ফ্যানাটিক্স আউট টু ক্রিয়েট আনরেস্ট। এই ছিল ডেইলি সানের শিরোনাম। আমরা আলোচনায় ফিরতে চাই। আমাদের সঙ্গে অতিথিরা যুক্ত আছেন। জনাব হারুনুর রশিদ, আপনাকে দিয়ে যদি শুরু করি। আচ্ছা, বাংলাদেশ প্রতিদিন একটি শিরোনাম দেখলাম, সুইস ব্যাংকে টাকার মালিক কারা। আসলে এটি আসলে একটি উদ্বেগজনক বিষয়। গত বছরই আমরা দেখছি যে কয়েক লাখ কোটি টাকা পাচারের একটি খবর সংবাদ মাধ্যমগুলোতে উঠে এসেছে। গতকালও দেখেছি একটি খবর, আজকেও একই অবস্থা। সুইস ব্যাংকে আসলে যে টাকাগুলো পাচার হয় সেগুলোর আসলে কোনো হদিস পাওয়া যায় না যে কারা পাচার করছে। সুইস ব্যাংক থেকে সে তথ্য নিশ্চয়ই দেয়া হয় না। এটি আসলে যেখানে বাংলাদেশ এই মুহূর্তে করোনা মোকাবেলা করছে, সেখানে আসলে টাকা পাচার অর্থনীতির জন্য কতটা অশনি সংকেত বা হুমকি, আসলে কি বলবেন, কিভাবে আপনি পর্যালোচনা করবেন? টাকা পাচারের প্রসঙ্গ আপনি বলেছেন, অর্থ পাচার অর্থনীতির জন্য তো অশনি সংকেত বটেই, আমাদের দেশের টাকা অন্য দেশে চলে যায়। কিন্তু আপনি যদি সম্প্রতি লক্ষ্য করেন তাহলে পররাষ্ট্রমন্ত্রী একটি তথ্য দিয়েছেন যে তিনি যেটা কানাডায় যে খোঁজ নিয়েছেন তার নিজস্ব চ্যানেলে বা অন্য যে চ্যানেলই হোক না কেন, সেখানে 28 জনের তিনি সেখানে অর্থ পাচার, সেখানে তারা বাড়ি করে গাড়ি চালিয়ে থাকছেন, তাদের সন্তানরাও সেখানে থাকছেন, পড়াশোনা করছেন। এবং এই 28 জনের মধ্যে মাত্র 4 জন রাজনীতিবিদ এবং 24 জন হচ্ছেন সরকারি কর্মকর্তা। তো আমরা এর আগে জানতাম যে রাজনীতিবিদ বা ব্যবসায়ী তারা টাকা পাচার করে, কিন্তু এটি খুবই উদ্বেগের যে সরকারি কর্মকর্তারা কানাডায় বাড়ি কেনার, সেখানে স্ত্রী সন্তানদের রেখে সেখানে তাদের রাখা, এটা কিভাবে সম্ভব? তো এটা সম্ভব সেভাবেই, অর্থাৎ আপনি যদি এখানকার ইনকাম বাইরে যাওয়ার জন্য যদি সরকারি কর্মকর্তারাই যদি টাকা পাচার করেন, তাহলে আপনি বুঝতেই পারবেন যে সর্ষের মধ্যে ভূত আছে, যে অন্য পাচারেও তারা সহযোগিতা করেন। এখন এই যে এখান থেকে টাকা পাচার হয়, আমরা ব্যবসায়িক সূত্রে এর আগে দেখেছি আপনার সেটি কৌশলে আপনার বাণিজ্যিক ভাবে এটি পাচার করা হয়। আপনি দুটি শব্দ আমরা খুবই জানি, ওভার ইনভয়েসিং এবং আন্ডার ইনভয়েসিং, এই শব্দগুলো জানি। এবং আরেকটি বিষয় হয় যে আমাদের বিভিন্ন দেশে যারা ইনকাম করেন, এর আগে ছিল যে টাকাটা ওখানেই থাকে, তাদের পেমেন্টটা এখানে হয়, এর একটা ব্যবস্থা রয়েছে। কিন্তু এই প্রশ্ন হলো যে এই যে একজন সরকারি কর্মকর্তা বা রাজনীতিবিদ বলেন বা ব্যবসায়ী বলেন, যারাই হোক, তো পাচার টাকা, যে সাদা টাকা যে পাচার হয় না তা না, বা বৈধ উপায়ে আয় করা টাকা যে পাচার হয় না তা না, কিন্তু পাচার করার মতো অর্থ সরকারি কর্মকর্তাদের যদি আয় করতে হয়, সেটি নিশ্চয়ই বৈধ ইনকাম না। তাহলে দেশের ভেতরে দুর্নীতি একটি বড় আকারে ধারণ করেছে, এবং এই দুর্নীতির মাধ্যমে যে টাকা, সেটি আপনি দেখবেন কালো টাকা সাদা করার যে সুযোগ দেওয়া হয়েছে কিছু, কিন্তু সেটি
বড় মাত্রায় কিন্তু সাড়া পাওয়া যায় না, অর্থাৎ তারা টাকাটা পাচার করতেই চান। এই যে প্রবণতা, আপনি যদি খেয়াল করেন, আপনি সুইস ব্যাংকের কথা বলছেন, সুইস ব্যাংকের থেকে তথ্য পাওয়া যায় না, বিষয়টি হচ্ছে আসলে সব ক্ষেত্রে সত্য না, কারণ সক্ষমতার সাথে এটি চাইতে হয়। ভারত কিন্তু এটি পেরেছে, সুইস ব্যাংকে তারা কারা টাকা রেখেছে। আপনি পানামা পেপারস এর কথা জানেন, সেখানে কিন্তু বাংলাদেশি ব্যক্তি প্রতিষ্ঠানদের নামের তালিকা প্রকাশ হয়েছে, 50-55 জন, 55 ব্যক্তি, পরে আরো হয়েছে। সেখানে কি হয়, তারা অফশোর কোম্পানি, অফশোর কোম্পানি মানে হচ্ছে একটি নামে মাত্র কোম্পানি থাকে, সেই কোম্পানিগুলো তৈরি করা হয় এখান থেকে টাকা পাচার করার জন্য। তাতে কিন্তু রাজনীতিবিদ, ব্যবসায়ী এবং খুব বড় মাপের রাজনীতিবিদের নাম রয়েছে। এখন দুর্নীতি দমন কমিশন কি করে, যখন সেই অফশোর কোম্পানির বা সেই পানামা পেপারস এর তালিকা আসলো, কয়েকজনকে তলব করলো, তারপরে শেষ। আপনি জানেন যে দুর্নীতি দমন কমিশন 50 ব্যক্তির, রাজনৈতিক অরাজনৈতিক ব্যক্তি মিলিয়ে 50 ব্যক্তির তথ্য চেয়েছে বিশ্বের বিভিন্ন দেশে। তার ভিতরে আপনার কানাডা, তারপর অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, বিভিন্ন দেশের কথা রয়েছে। এর মধ্যে কিন্তু তারা প্রায় 28 জন ব্যক্তির তথ্যের তালিকা পেয়েছেন। আর 8 জন বা আর একটু বেশি বিরুদ্ধে তারা কিন্তু তদন্ত শুরু করেছেন। এই 8 জন কিন্তু রাজনীতিবিদ, অর্থাৎ সংসদ সদস্য। আপনি যদি খেয়াল করেন, আমি বলি যে এমপি পাপুল, যার বিচার হচ্ছে কুয়েতে, সে, তার বিরুদ্ধে এখন মানি লন্ডারিং এর মামলা হচ্ছে, কিন্তু যখন ব্যবস্থা নেওয়ার কথা উঠছিল তখন কিন্তু এই দুদক বা অন্যরা কেউ ব্যবস্থা নেয়নি। কুয়েত যখন এগিয়ে, তখন কিন্তু এই বিষয়ে কথা হচ্ছে। তো এই যে টাকাটা, আমরা বারবারই বলি যে টাকা পাচার হয়ে গেছে, আমরা চিৎকার করি, কিন্তু টাকাটা যে পাচার হয়ে যায়, আপনি যদি এটাও লক্ষ্য করেন, খালি বাংলাদেশি নাগরিক কেন, বিদেশি নাগরিকরাও বাংলাদেশ থেকে এটা অর্থ পাচার করে নিয়ে যায়। আমাদের দেশে বৈধভাবে 90,000-এর মতো বিদেশি কাজ করেন, কিন্তু বাস্তবে 4-5 লাখ কাজ করেন। টিআইবি কিন্তু গতবারই বলেছে যে 23 থেকে 26,000 কোটি টাকা বাংলাদেশ থেকে এভাবে বিদেশিরা পাচার করে নিয়ে যায়, এবং এই একটি বড় অংশ যায় কিন্তু ভারতে। খুব স্বাভাবিক, 90% যারা কাজ করেন তারা ভারতে নিয়ে যায়। তো এই যে নিয়ে যায় কিভাবে, এটা তো আমাদের বাংলাদেশ ব্যাংক রয়েছে, সেখানে ইন্টেলিজেন্স ইউনিট রয়েছে, এনবিআর রয়েছে, দুদক তো পরে আসে, এবং আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে সিআইডি, মানি লন্ডারিং ইউনিট রয়েছে, তারা এটা দেখে। এরপরে রয়েছে যদি সেটি হার্ড ক্যাশ যায়, বিমানবন্দরে দেখার দায়িত্ব রয়েছে। তো এগুলো তো এমন ভাবে বানের জলের ভাবে মতো যাচ্ছে, তো সেই যাওয়াটা কে ঠেকাবে? আমি যদি এখানে অবৈধ মানি উৎপাদন, আমি বলছি প্রোডাকশন, সেটি আপনি বন্ধ করছেন না, বন্ধ হচ্ছে না, আমরা দেখতে পাচ্ছি। আপনি খেয়াল করেন যে আমরা গোল্ডেন মনিরের কথা বলছি, তার 1,500 কোটি টাকা সম্পদ আছে, রাজুকের 200 প্লট তিনি নিয়েছেন। তো রাজুকের 200 প্লট যখন নিয়েছেন, এখানে তো অবৈধ অর্থের একটি খেলাধুলা হয়েছে। তো রাজুকের প্লট রাজুকের লোকজনের সম্মতি বা সহযোগিতা ছাড়া কিভাবে নেয়? আমি যদি সময় পাই আরেকদিন বলবো এই চক্রটি কিভাবে কাজ করে, এর সাথে রাজুকের লোক জড়িত। আমরা তো আরো উপরের লোকজনের নামও চলে এসেছে, অর্থাৎ এখানে অবৈধ আয়ের যে ব্যবস্থাটি রয়ে গেছে। তো অবৈধ ইনকাম তো দেশের বাইরে পাচার হবেই, এগুলো দেশের বাইরে। আপনি পিকে হালদার ধরেন, পিকে হালদার হাইকোর্টে আবেদন করলো, তিনি দেশে ফিরে এসে যে 3,500 কোটি টাকা তিনি লোপাট করে নিয়ে গেছেন সেটি ফেরত দেবেন। হাইকোর্ট তাকে আসতে বললেন, তিনি আসলেন না। পিকে হালদারের কি আশা ছিল যে তিনি মানিয়ে অর্থ পাচার করেছেন, তার একটি অংশ ফেরত দিয়ে আবার সুখে শান্তিতে বাংলাদেশে বসবাস করবেন? আপনারা খবর দেখেছেন যে কানাডায় তার মার্কেট রয়েছে, কানাডায় তার বাড়ি রয়েছে, কিন্তু পিকে হালদার সিঙ্গাপুরে একটি অ্যাকাউন্টে আপনার এখন 8,000 কোটি টাকার কথা আমরা শুনতে পাই। এটা দুর্নীতি দমন কমিশনের যিনি আপনার আইন কর্মকর্তা, তিনি বলেছেন আমাকে। তো সেই 8,000 কোটি টাকার খোঁজ এখনো আমরা আগে পাইনি কেন? একটি বিষয় হচ্ছে, আমি আইনজীবীর সাথে কথা বলছি, এই সমস্ত টাকা আনার জন্য আমাদের কিন্তু 162-63 দেশের সাথে কিন্তু একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর রয়েছে। আমরা কিন্তু ইন্টারন্যাশনাল যে মানি লন্ডারিং যে প্রতিরোধের যে একটি রয়েছে, ককাস রয়েছে, আমরা কিন্তু তার মেম্বার। নানা পদ্ধতি রয়েছে, ইন্টারপোল রয়েছে। এই টাকা আনার চেয়ে ব্যক্তি আনা অনেক সহজ। ব্যক্তিদের এনে তাদের মাধ্যমে যদি টাকাগুলো ফেরত আনা। জি, এই বিষয়ে আমরা আর কথা বলবো। জনাব সোহেল হায়দার চৌধুরী, আসলে টাকা ফিরিয়ে আনার বিষয়ে কথা বলছিলেন হারুনুর রশিদ। টাকা ফিরিয়ে আনা আসলে কতটা সহজ, যেটি আমরা জানি যে অনেকটা এখন পর্যন্ত খুব কমই ফিরিয়ে আনতে পেরেছে, সেই ক্ষেত্রে আসলে এভাবে টাকা পাচার হতে থাকলে আমাদের অর্থনীতি কতটা এগোবে বলে আপনার কাছে মনে হয়? না, খুব যে সহজ তা কিন্তু আমি যেটি বুঝি, আজকে যে সংকটটি তৈরি হয়েছে, আজকে যে সংকটের বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে, এটি মূলত 3টি কারণে হচ্ছে। প্রথমত রাষ্ট্রিক যে ব্যবস্থাপনা সেটি, দ্বিতীয়ত প্রশাসনিক এবং রাজনৈতিক। এই 3টি জায়গার
নানাভাবে সংস্পর্শে থেকে তিনটি জায়গা থেকে যখন এই সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ সহযোগিতা বা অন্যান্য ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকে বা কখনো কখনো তারা নানাভাবে উৎসাহিত হয়ে থাকে, তখনই কিন্তু এই সংকটগুলো হয়। এটি হলো বাংলাদেশের একটি অংশ, এবং বাংলাদেশে এই টাকা পাচার রোধে আইন যেমন আছে, আইনের অনেকগুলো ফাঁক রয়ে গেছে। এটি অর্থনীতিবিদরা অনেক ভালো বলতে পারবেন। এটি হলো একটি। দ্বিতীয়ত, এটি কিন্তু ইন্টারন্যাশনাল একটি সিন্ডিকেটের বিষয়। ইন্টারন্যাশনাল সিন্ডিকেট কেমন? আমার বাংলাদেশ থেকে আমি হয়তো আমেরিকার টাকা পাঠাতেই পারি, কিন্তু আমার রাষ্ট্রের অনুমোদন আছে কিনা সেই অনুমোদনটি নিশ্চয়ই সুইস ব্যাংকে চাওয়া উচিত, অথবা অন্য যে রাষ্ট্রে আমি টাকাটি ইনভেস্ট করছি এটি চাওয়া উচিত। সুইস ব্যাংকের কথা আমরা যতটা জানি সেখানে সব তথ্য গোপন রাখা হয়, এবং বাংলাদেশে এখন নয়, অনেক আরো 20 বছর 30 বছর 40 বছর আগে যদি ফিরে যান, তখনও দেখবেন যে অনেক লোক সুইস ব্যাংকে টাকা পাচার করেছে এবং কারো কারো টাকা ফেরত আনাও সম্ভব হয়। এই যে সংকটের জায়গাটি, এটির জন্য আন্তর্জাতিক একটি সমন্বিত প্ল্যান দরকার, পরিকল্পনা দরকার, এবং রাষ্ট্রীয় ব্যবস্থাপনার ক্ষেত্রে রাষ্ট্রীয় যে অর্থনৈতিক মনিটরিং এর যে সিস্টেম এবং মনিটরিং এর যে চেইনটি আছে, সেই চেইনটিকে স্বচ্ছতা, সততা এবং একই সঙ্গে দেশপ্রেম করে এই টাকা পাচারের জায়গাটি রোধ করতে হবে। এবং আর কেন বারবার আমাদের অর্থনীতিতে বা আমাদের বাজেটে রাখা হয়, এটি কিন্তু রাজনীতিবিদরা বা অর্থনীতিবিদরা বলবেন যে কারো টাকা সাদা করার সুযোগে টাকার পাচার কমে যাবে, এটি কিন্তু সব প্রতিবারই বলা হচ্ছে, কিন্তু টাকার পাচার কি আদৌ কমেছে? আজকে আমরা বিনিয়োগের জন্য পৃথিবীর বিভিন্ন দেশে যাচ্ছি, পৃথিবীর বিভিন্ন দেশকে আমরা আহ্বান করছি আমাদের দেশে বিনিয়োগ করার জন্য, অথচ আমার দেশে যে ব্যক্তিবর্গ আছেন তারা অন্য দেশে টাকা পাচার করে সেখানে ব্যবসা করছেন বা অন্য কিছু করছেন। এই জায়গাটি আমাদের পুরো সামগ্রিক রাষ্ট্রিক ব্যবস্থাপনার ক্ষেত্রে আমাদের সংকট তৈরি করছে, এবং আমি মনে করি রাজনৈতিকভাবে, রাষ্ট্রীয়ভাবে এবং প্রশাসনিকভাবে আমরা যতক্ষণ পর্যন্ত পুরোপুরি স্বচ্ছ, দায়িত্ব সম্পন্ন এবং দেশপ্রেমিক না হব, ততক্ষণ পর্যন্ত এটি বন্ধ হওয়ার কোনো সুযোগ নেই। জি, আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ইতিমধ্যে হালিম আজাদ, লেখক ও সাংবাদিক। আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, আমি এখন শুনতে পাচ্ছি। জি, আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে নিশ্চয়ই আমাদের কথাগুলো আপনি শুনছেন, যে অর্থ পাচার নিয়ে আমরা কথা বলছি। করোনার কারণে অর্থনীতি সামনে এখন যেভাবে মোকাবেলা করতে হচ্ছে, সামনের দিকেও কিন্তু আরো বেশি একটি ধাক্কা যেমন রয়েছে, প্রভাবও রয়েছে। সেক্ষেত্রে যে পরিমাণ অর্থ পাচার হয়ে গেছে, এরই মধ্যে অর্থ ফিরিয়ে আনা অনেকটা কঠিন ব্যাপার। কিভাবে আসলে সামনে অর্থনীতি মোকাবেলা করবে বা এই সংকটটি কাটিয়ে উঠবে এই টাকা পাচার ক্ষেত্রে, যদি আপনি বলেন। এটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার যে একটা রাষ্ট্রের টাকা এইভাবে আপনার অবৈধভাবে বিদেশে চলে যাবে, এবং এটা কিভাবে চলে যাচ্ছে এটা তো আপনার আমাদের নিশ্চয়ই কোনো আপনার যে কোনো ট্রান্সপোর্টের মাধ্যমে যাচ্ছে, সেটা হয়তো বিমানের মধ্য দিয়ে কিংবা আপনার ইন্টারনেটের মধ্য দিয়ে বা যে কোনো উপায় চলে যাচ্ছে। এটাতে মনে হচ্ছে যে রাষ্ট্রীয় এই সমস্ত ক্ষেত্রে যে মানে যারা এটাকে প্রটেক্ট দেওয়ার কথা, তারা তারা আমার মনে হয় যে যথাযথভাবে তারা দায়িত্ব পালন করছে না, এবং এই ব্যাপারে আমার মনে হয় যে অত্যন্ত পরিকল্পিতভাবে এই ব্যাপারে ব্যবস্থা নেওয়া দরকার। এবং রাষ্ট্রীয় অর্থ আজকে নতুন না, দীর্ঘকাল ধরে এইভাবে আমাদের রাষ্ট্রীয় অর্থ পাচার হয়ে বিদেশে চলে যাচ্ছে, এবং এই ব্যাপারে আমার মনে হয় যে অর্থ মন্ত্রণালয় এবং রাষ্ট্রের অন্যান্য ক্ষেত্রে যারা আছেন তাদের এই ব্যাপারে ব্যবস্থা নেওয়া দরকার। জি, ধন্যবাদ। আপনি খেয়াল করবেন যে মালয়েশিয়া সেকেন্ড হোম, মালয়েশিয়া যারা সেকেন্ড হোম বাংলাদেশ থেকে যারা গিয়ে তৈরি করেছেন বা নিয়েছেন, আর তাদের সংখ্যা 4000-এর কিছু বেশি, এবং এটি কিন্তু ওপেন তথ্য, আমি বলে দেই ওপেন তথ্য। এবং এখানে সরকারি চাকরিজীবী, রাজনীতিবিদ এবং ব্যবসায়ী রয়েছে। কারণ হচ্ছে এর ভিসা ক্যাটাগরি আলাদা, এখানে ডিক্লেয়ার করেই কিন্তু সেকেন্ড হোম করা হয়, এবং ওখানে এ সংক্রান্ত ওয়েবসাইট রয়েছে, তাতে তালিকা আছে। এবং এইখানে টাকা পাচার হয়েছে কিনা, তারা এই টাকা সেকেন্ড হোমে যে টাকা নিয়েছেন তারা কিভাবে নিয়েছেন, এটি জানা কোনো কঠিন কাজ নয়। এখন কে জানবে? আমরা দু একটা কথাবার্তা শুনি, তারপরে এগুলা আপনার থেমে যায়। আপনার নিশ্চয়ই মনে আছে, আপনার তত্ত্বাবধায়ক সরকারের সময় ট্রুথ কমিশন গঠন করা হয়েছিল, সেখানে প্রচুর টাকা কিন্তু জমা দিয়েছিলেন। জমা দেওয়ার পর যেটা হয়েছে যে টাকাটি ফেরত পায়নি, তাদেরকে কিন্তু পরে মামলা থেকে অব্যাহতি দিয়েছে।
সেকেন্ড, আপনি যদি বলেন যে ওই সময় বেশ কিছু অবৈধ টাকা উদ্ধার করা হয়েছিল, পরে কিন্তু হাইকোর্টের নির্দেশে সেই টাকা তারা কিন্তু ফেরত পেয়েছেন। দেশের ভেতরে বলি, দেশের বাইরে আপনি যে টাকা আনার কথাটা আমি বলছিলাম, যে টাকা আনার চেয়ে ব্যক্তিকে আনা সহজ। কেন, টাকা যদি আনতে হয় আপনাকে প্রথমত আমাদের বাংলাদেশের কোর্টে প্রমাণ করতে হবে যিনি টাকা পাচার করেছেন, এটি আদালতে প্রমাণ করতে হবে, অর্থাৎ মামলার মাধ্যমে। এখন মামলা মানে ফার্স্ট কোর্টে তো হবে না, এটি শেষ পর্যন্ত সর্বোচ্চ আদালত পর্যন্ত যাবে। এখন এই মামলায় যদি 10, 15, 20 বছর গড়ায়, ততক্ষণে যারা আপনার কানাডায় বা যে কোনো দেশে বলুন, অস্ট্রেলিয়া বলুন, সিঙ্গাপুরে, তারা যে টাকা, এই টাকা আরো বহু গুণে বেড়ে যাবে। তো এই কবে ফেরত আনবেন? তার চেয়ে সহজ বিষয়টি হচ্ছে এই ব্যক্তিদের ফেরত নিয়ে আসা। মামলা করে আপনি আলোচনায় ফিরবো আমরা, আমাদের একটা বিরতি নেবার সময় হয়েছে। প্রিয় দর্শক, নিউজরুম সংলাপে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন, ফিরছি একটু পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন নিউজরুম সংলাপ, স্বাগত জানাচ্ছি আরো একবার। সঙ্গে আছে আমি ফখরুল ইসলাম এবং আমাদের সঙ্গে 3 জন অতিথি এর মধ্যে আছেন। আমরা সরাসরি আলোচনায় ফিরতে চাই। আমাদের সঙ্গে যুক্ত আছে না জনাব হালিম আজাদ, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। রোহিঙ্গা সমস্যা আমাদের খুবই দীর্ঘদিনের একটি সমস্যা এবং গত কয়েক বছর ধরে আসলে প্রায় 20 লাখের কাছাকাছি রোহিঙ্গা অবস্থান করছে কক্সবাজারে। আমরা দেখেছি যে রোহিঙ্গাদের জন্য ভাষাঞ্চরে জায়গা তৈরি করা হয়েছে, থাকার জায়গা তৈরি করা হয়েছে, খুব সুব্যবস্থাপনা সেখানে তৈরি করা হয়েছে এবং 10 দিনের মধ্যে একটি দল সেখানে পাঠানোর একটি পরিকল্পনা রয়েছে। এই সমস্যা আসলে সরকার কিন্তু সব ধরনের চেষ্টাই করছেন তাদেরকে তাদের দেশে ফেরত পাঠানোর ব্যাপারে। আসলে যে এই ভাষাঞ্চলে পাঠানোর মধ্য দিয়ে আসলে তো সমস্যার সমাধান কি হবে বলে আপনার কাছে মনে হয়, নাকি কি উপায় আসলে সমাধান হতে পারে বা কতদূর, কি মনে করেন? ভাষান্তরে তাদেরকে স্থানান্তরের মধ্যে দিয়ে যেটা করা হয়েছে, এটা সাময়িক, তাদেরকে সাময়িকভাবে আপনার অবস্থানের জন্য এটা করা হয়েছে এবং এটা অত্যন্ত ভালো একটা উদ্যোগ হয়েছে। আলাদাভাবে তাদের একটা স্থানে তাদেরকে স্থানান্তর করা হয়েছে এবং আমি মনে করছি যে এই স্থানান্তরের মধ্যে দিয়ে তাদেরকে তাদেরকে পাঠানোর জন্য একটা স্থায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে এবং ইতিমধ্যে সরকারিভাবে যে ব্যবস্থাটা করা হয়েছে সেটা হচ্ছে যে তাদের যারা যারা যেতে চাচ্ছে তাদের তালিকা তৈরি করা হচ্ছে এবং এদের মধ্যে আরো বিভিন্ন ধরনের চিন্তা ভাবনার লোকজন রয়েছে। তারা রোহিঙ্গারা আপনার অনেকেই এখনো প্রায় আপনার 40% মতো রয়েছে, তারা মানে যেতেই চায় না এবং তাদেরকে তাদের দেশে ফেরত পাঠানোর জন্য তারা যেতেই চাচ্ছে না। এবং আমি যেটা সংবাদ পেয়েছি যে তাদের তালিকা, যে প্রথম যে তালিকাটা করা হয়েছে, এটা করতেও আমাদের ওইখানকার যারা ব্যবস্থাপনায় আছে তাদের অনেক ব্যাগ পেতে হয়েছে। আমাদের সামাজিক এবং রাষ্ট্রীয় জীবনে রোহিঙ্গারা তাদেরকে মানবিক কারণে আমাদের দেশে তাদেরকে আশ্রয় দেওয়া হয়েছে এবং তারা আমাদের অর্থনৈতিক এবং সামাজিক ক্ষেত্রে যেভাবে তারা প্রভাব বিস্তার করছে এবং এতে করে আমাদের রাষ্ট্রীয় জীবনে বিভিন্ন সংকট সৃষ্টি হয়েছে। আমরা আশা করব যে তাদেরকে অত্যন্ত পরিকল্পিতভাবে এবং আরো ব্যবস্থাপনার ক্ষেত্রে আরো বেশি কঠোর হয়ে এবং ওই দেশের সাথে যোগাযোগ করে তাদের দেশের সাথে যোগাযোগ করে আন্তর্জাতিক সংস্থাগুলোর মধ্য দিয়ে চাপ প্রয়োগ করে তাদেরকে তাদের দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করতে হবে। নইলে দিন দিন আপনারা দেখবেন সেখানে অপরাধের সংখ্যা বেড়ে যাচ্ছে এবং অপরাধের সংখ্যা বেড়ে যাচ্ছে। তারা নৌপথে, সাগর পথে আপনার বিভিন্ন দেশে চলে যাওয়ার জন্য চেষ্টা করছে এবং সাগরে বিভিন্ন নৌযানে দুর্ঘটনার মধ্য দিয়ে রোহিঙ্গারা মারা যাচ্ছে এবং আমরা মনে করছি এবং এটা খুবই ডাউটফুল যে মানে আমাদের বাংলাদেশের অভ্যন্তরে তারা মানে আমাদের অস্থিরতা তৈরি করার চেষ্টা করছে। মানুষের সাথে তারা আমাদের দেশের মানুষের মধ্যে তারা বিভিন্ন গোপনের মধ্যে দিয়ে তারা আমাদের দেশে মিশে যাচ্ছে এবং এটা আমাদের জন্য ভবিষ্যতে রাষ্ট্রীয় ক্ষেত্রে একটা বড় ধরনের সংকট সৃষ্টি হতে পারে। সেই সংকট থেকে মুক্তির জন্য এখনই তাদেরকে পরিকল্পিতভাবে তাদের দেশে ফেরত পাঠানোর ব্যবস্থাটা আরো রাষ্ট্রীয়ভাবে আরো খুবই গুরুত্ব দিয়ে আরো ব্যাপকভাবে আপনার প্রচেষ্টা চালানো উচিত। জি, ধন্যবাদ হারুনুর রশিদ। আপনার কাছে আসতে চাই যে রোহিঙ্গা সমস্যা সমাধানে আপাতত একটি যে সামাজিক অস্থিরতা দূর করার জন্য তাদেরকে ভাষান্তরে নেওয়ার চেষ্টা চলছে আসলে, কিন্তু সামাজিক অপরাধ তাদের মধ্যে যেমন বাড়ছে, অদূর ভবিষ্যতে আসলে স্থানীয় প্রশাসনও তো
এই সংকট মোকাবেলা বা তাদেরকে নিয়ন্ত্রণ করা অনেক কঠিন হয়ে পড়বে, যেটি এখনই শুরু হয়ে গেছে? আপনার পর্যালোচনা জানতে চাই, ছোট্ট করে যদি বলেন। রোহিঙ্গা সংকট বা সমস্যা, এটি কিন্তু মিয়ানমারের সমস্যা। আমরা এই সমস্যার শিকার, এটা সবসময় মাথায় রাখতে হবে যে এই সমস্যাটা তাদের, আমরা তার সমস্যাটার ভোগান্তির শিকার হচ্ছি। সুতরাং এটি দায়িত্বটি হচ্ছে কিন্তু মিয়ানমারের। সেই জায়গাটা যদি মাথায় রাখি, তাহলে যেটা আমাদের দেখার বিষয় সেটি হচ্ছে আসলে তাদের ফেরত পাঠানো তাদের নিজ বাসভূমিতে, এটি হচ্ছে আসলে একমাত্র সমাধান, আর কোনো সমাধান কিন্তু নেই। এখন আমি ভাষান্তরে আপনি 1 লাখ এখানে নেওয়া হচ্ছে বা নেওয়া যাবে, যে আবাসন ব্যবস্থা গড়ে উঠছে, কিন্তু সেটি তো সমাধান নয়। আপনার কক্সবাজার অঞ্চলে তো আপনি 8 লাখ প্লাস আরো যে আপনার 4 লাখ 5 লাখ এখানে রোহিঙ্গা রয়েছে, এবং এইটা তো আপনার লেটেস্ট যে ফিগার, তার আগেও তো তারা এসছে। এখন আমাদের যে এখানে তালিকা তৈরি হলো, তালিকা পাঠানো হলো, এই দীর্ঘ সময় চলে গেল, একজন রোহিঙ্গাকেও কিন্তু মিয়ানমার ফেরত নেয়নি। তো সেখানে আমরা ধরেন আমাদের প্রতি যুক্তরাষ্ট্রের একটি সমর্থন রয়েছে, আমরা খুব ভালো করে জানি, কিন্তু মূল জায়গাটা হচ্ছে চায়না এবং ভারত। এই দুটো রাষ্ট্রের কাছ থেকে আমরা যদি কাঙ্ক্ষিত সহযোগিতা না পাই, তাহলে কিন্তু আমাদের আন্তর্জাতিক অঙ্গনে এটি উপস্থাপন করে আপনার বিচার হচ্ছে, অনেক কিছু হচ্ছে, কিন্তু রোহিঙ্গাদের ফেরত দেওয়ার ইস্যুটা কিন্তু খুব স্ট্রং হচ্ছে না। তো এখন চায়নাকে কিন্তু আমরা ওই রকম পাচ্ছি না, ভারতকেও পাচ্ছি না। আমাদের সবচেয়ে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যে দেশটির সাথে, এবং আমাদের সবচেয়ে বড় প্রতিবেশী যারা, আমরা কিন্তু সেই সহযোগিতাটা ভারতের কাছ থেকে পাচ্ছি না। কারণ চায়না এবং ভারত দুই পক্ষেরই হচ্ছে মিয়ানমারে বড় একটি স্বার্থ রয়েছে। আপনি যদি রাখাইন বলেন, সেখানে তাদের বিনিয়োগের বিষয় রয়েছে, সেখানে তাদের মানে সম্পদের বিষয় রয়েছে, সামুদ্রিক সম্পদের বিষয় রয়েছে। এই বিষয়গুলোই আসলে তারা খুব ব্যস্ত। আরেকটা জিনিস আমি বলে রাখি, রোহিঙ্গা যে সমস্যাটা, বিশ্বে কিন্তু নতুন নতুন সংকটের তৈরি হচ্ছে। আন্তর্জাতিক যে গোষ্ঠীগুলো, তারা কিন্তু এখানে আর পর্যাপ্ত সহায়তাও ঠিক কিন্তু আগের মতো দিচ্ছে না। গত যে বৈঠকটি হয়ে গেল, সেখানেও যুক্তরাষ্ট্র হাইয়েস্ট একটি আমাদের যে প্রয়োজন এখানে, সেটি কিন্তু পাওয়া যাচ্ছে না, এবং এটি কিন্তু জাতিসংঘ নিজেই বলছে। অর্থাৎ বিশ্বের অন্যান্য সমস্যা বেড়ে যাচ্ছে, সেদিকেই নজর দিচ্ছে। এখন ভাষান্তরে তারা ভালো থাকবে, এটি ভালো, কিন্তু এমন কোন ব্যবস্থা করা ঠিক হবে না যেন মিয়ানমারের মাথায় ঢুকে যায় যে ওরা তো স্থায়ীভাবে ওখানে বসে গেছে। এই পলিসি আমরা যেমন ভালো জায়গায় তারা আছে, এটি যেমন ভালো, তাদেরকে ভালো রাখতে চাই, সুতরাং এমন কোন মেসেজ দেওয়া ঠিক হবে না তারা তো এখানে ভালোই আছে। ভালো থাকার তো কথা না, কোন রিফিউজি বা কোন উদ্বাস্ত বা যদি বলেন যে শরণার্থী নিজ স্বদেশের বাইরে অন্য জায়গায় তো সে ভালো থাকতে পারে না, কারণ সে তো পরবাসী। সেই জায়গাটা কিন্তু খুব স্ট্রং করতে হবে আপনার। সেখানে তারা রোহিঙ্গাদের ফেরত নেওয়ার জন্য রাখাইনে নানা ব্যবস্থা করলো, তারা ক্যাম্প তৈরি করলো, কোনো অনেক কিছু তৈরি করলো। সেই জায়গাটা আসলে আমাদের গুরুত্ব দেওয়া খুব জরুরি, এবং আমরা কিন্তু বিষয়টিকে সবসময় দ্বিপাক্ষিক হিসেবে দেখছি। আমাদের এটি খেয়াল রাখা উচিত, আমরা কিন্তু এটা দ্বিপাক্ষিকভাবে দেখছি, এটাই আমাদের কিন্তু পলিসি, এবং সেই দ্বিপাক্ষিক ভাবে দেখেই আমাদের আন্তর্জাতিক চাপটি সৃষ্টি করতে হবে। যথেষ্ট হয়েছে, আরো করতে হবে, কিন্তু ফেরত পাঠানোই সমাধান, আর কোনো সমাধান নেই। জি, নিশ্চয়ই রোহিঙ্গাদের ফিরতে হবে তাদের নিজ দেশ মিয়ানমারে। কোন পথে আসলে ফিরবে বা ফেরানো সম্ভব, যদি সোহেল হায়দার চৌধুরী আপনি বলেন। সবাই তো বললেন কোন পথে ফেরানো সম্ভব, এটি এই মুহূর্তে বলা কঠিন। তবে আরুন ভাই যেটি বলছিলেন এবং আমরা যেটা মনে করি যে শুধুমাত্র আন্তর্জাতিক চাপ বা যুক্তরাষ্ট্র বা জাতিসংঘের চাপই এক্ষেত্রে যথেষ্ট নয়, সেটি এর মধ্যে প্রমাণিত হয়েছে। আমাদের যেটি প্রয়োজন, আমাদের এই মুহূর্তে আমরা ভারত এবং চীন দুটো রাষ্ট্রের সঙ্গেই আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক অত্যন্ত ভালো। এর মধ্যে ভারতের সঙ্গে সবচেয়ে ভালো। চীনও আমাদের সঙ্গে ব্যবসায়িক নানা সম্পৃক্তি নানা ধরনের নানা কর্মকাণ্ডে যুক্ত হয়েছে। এই জায়গাটিতে এই দুটো রাষ্ট্রের সঙ্গে আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্কটির মধ্য দিয়ে কতটা এগোতে পারি সেটি বড় প্রশ্ন। আর ভাষান্তরে এদেরকে পাঠিয়ে দেয় কিন্তু সমস্যার সমাধান নয়। আপনি যদি দেখেন যে আমরা কক্সবাজারে যারা আছে তারা সেখানে কি অবস্থা আছে, সেখানে পরিবেশ নষ্ট করছে, সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করছে, সেখানে আরো নানা ধরনের সংকট তৈরি হচ্ছে প্রতিনিয়ত। এবং আজকে বিশ্ব এইডস দিবস, আপনি জানেন একটি গবেষণায় জানা গেছে এই এইডস এর এক ধরনের উদ্বেগ বাড়াচ্ছে এই রোহিঙ্গারাও, এরকম একটি গবেষণা হয়েছে সম্প্রতি। এই গেল এটি। এখন আপনি যেখানে আমাদের রোহিঙ্গাদের পরিচয়পত্র দেওয়া হচ্ছে ঘুষের বিনিময়ে,
পাসপোর্ট করে দিচ্ছে আমাদের পুলিশ বিভাগের লোকজন, পাসপোর্টের ক্লিয়ারেন্স দিচ্ছে টাকার বিনিময়ে। সেখানে আপনি এরা যে ঢাকায় আসলে ভাষাঞ্চরেই থাকবে, ভাষাঞ্চর ছেড়ে আমার ঢাকা শহরে আসবে না, অথবা আশেপাশে কোনো জায়গায় গিয়ে নতুন ভাবে তারা নতুন আতঙ্ক হিসেবে দেখা দিবে না, সে নিশ্চয়তা কি আমার রাষ্ট্র বা আমার যে পুলিশ বিভাগ আছে সেটি তারা দিতে পারছে? কারণ এই পুলিশ বিভাগের সদস্যরাই তো চিটাগং এ আছে, কক্সবাজারে আছে, তারা তো সেখানে পারছে না। নানাভাবে আমার এই নির্বাচন কমিশনের লোকজনই কিন্তু কক্সবাজারে আছে, পাসপোর্ট অফিসের লোকজনই আছে কক্সবাজারে, তারাই তাদেরকে পাসপোর্ট করে সৌদি আরব পাঠাচ্ছে, আর সৌদি আরবে অঘটন ঘটছে, আমার বাংলাদেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই জায়গাগুলো আজকে দেখার খুব বেশি প্রয়োজন। এরা আমাদের পরিবেশের জন্য ক্ষতিকার, আপনাদেরকে আশ্রয় দিচ্ছে, এটি আমাদের একটি বড় উদারতা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবতার ক্ষেত্রে যা করেছেন সেটা যথেষ্ট করেছেন, কিন্তু একই সঙ্গে আমাদের কূটনৈতিক চাপ, কূটনৈতিক প্রচেষ্টা আমরা যেভাবে চালাচ্ছি এটি আরো জোরদার করা উচিত, এবং ভারত সহ চীন সহ সবাইকে আমাদের এটি অন্তত বোঝানো উচিত, চেষ্টা হচ্ছে নানাভাবে, যে আমাদের সঙ্গে তোমরা যেহেতু সম্পৃক্ত হচ্ছ, অন্তত পক্ষে প্রথমত আমাদের বন্ধুত্বের প্রথম নিদর্শন হিসেবে আমাদের তো মিয়ানমারের এই ঝুঁকি এবং এই সংকট থেকে আমাদেরকে রক্ষা করো, জি সেটি বন্ধুত্বের একটি বড় নিদর্শন। জি, ফিরবো আমরা আপনার কাছে। হালিমা জাদ, আপনার কাছে আসতে 3 মাস পর আজকে আমরা দেখলাম যে প্রায় 25-এর বেশি করোনা সংক্রমণ বা সংক্রমিত আমরা দেখলাম প্রায় 3 মাস পর, এই সর্বোচ্চ সংখ্যক একটি সংখ্যা আমরা দেখলাম। ভ্যাকসিনের কথা বলা হচ্ছে যে ভ্যাকসিন আসছে, কিন্তু ভ্যাকসিন না আসা পর্যন্ত সতর্কতা না মানলে আসলে কতটা করোনা প্রতিরোধ করা সম্ভব, বা ভ্যাকসিন আসলেও কতটা সম্ভব এই সতর্কতা না মেনে? যদি সংক্ষেপে 1 মিনিটে শেষ করেন। আসলে আমাদের দেশের মানুষ আপনার এই ভ্যাকসিন, করোনার ভ্যাকসিনের ব্যাপারে সম্পূর্ণ একটা অন্ধকার অবস্থানে আছে এখনো পর্যন্ত। আপনার শুধু বাংলাদেশে কেন, মানে বিশ্বের কোথাও আপনার করোনা থেকে মুক্তির জন্য যে ভ্যাকসিনের চিকিৎসার যে কথা বলা হচ্ছে সেটা আপনার ইতিমধ্যে যে 2-1টি দেশে আপনার তারা অনেকটা এগিয়ে গিয়েছে, কিন্তু আমরা তো চরম অন্ধকারে রয়েছি। বাংলাদেশে আপনার কিছুদিন খুব স্থিমিত অবস্থায় ছিল আপনার করোনার পজিশনটা, এবং গত 1 সপ্তাহ ধরে এটা আবার বৃদ্ধি পাচ্ছে। এবং সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হলো আপনার এই রাজধানী ঢাকা সহ, মানে বলা চলে যে সারা বাংলাদেশে আপনার মানুষের মধ্যে এই আপনার মুখে মাস্ক ব্যবহার থেকে শুরু করে এই করোনা সম্পর্কে সচেতনতার জন্য যে আপনার রাষ্ট্রীয় বিভিন্ন প্রচার মাধ্যম সহ পত্রপত্রিকায় যে প্রচার চালানো হচ্ছে, এক কথা যদি শেষ করেন। হ্যাঁ, এটা যথাযথভাবে আপনার খুবই কার্যকর হচ্ছে। রাস্তাঘাটে দেখা যাচ্ছে অসংখ্য মানুষ আপনার মাস্ক ছাড়াই চলাফেরা করছে, এবং যারা করোনা মানে বহন করছে তারা অসংখ্য মানুষের মধ্যে ছড়িয়ে দিচ্ছে, যার কারণে আবার করোনার পেশেন্ট আপনার বাড়তে শুরু করে। জি, ধন্যবাদ। হারুনুর রশিদ, আপনার কাছে আসতে চাই একদম 1 মিনিটে যদি আপনি আপনার মন্তব্যটি করেন। ভ্যাকসিনে কি আসলে করোনা প্রতিরোধ সম্ভব যদি মানুষ সতর্কতা বা মাস্ক পরিধান না করে? 1 মিনিটে যদি শেষ করেন। সেটি তো খুবই স্পষ্ট কথা, ভ্যাকসিন তো জানুয়ারি ফেব্রুয়ারি কখন আসবে, আর ভ্যাকসিন আসবে আর আমি তখন ভ্যাকসিন দিয়ে করোনা মুক্ত হয়ে যাব, তো এতদিন কি হবে? আসলে এর আগেও আপনাদের এখানে আমি বলেছি, মাস্ক হচ্ছে আমাদের গরিবের ভ্যাকসিন। ভ্যাকসিন কবে আসবে সেটার জন্য অপেক্ষা করার দরকার নেই, আমরা যদি সবাই সচেতন হই তাহলে কিন্তু আমরা করোনাকে, ভ্যাকসিন যদি আসেও বিশ্ব থেকে যে করোনা একেবারে নির্মূল না হওয়া পর্যন্ত মাস্ক পরিধান না করলে কি প্রতিরোধ সম্ভব কিনা? বিষয় বলি যে মানে ভ্যাকসিনের ব্যাপারে কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে উদ্যোগ যথেষ্ট ভালো। আপনার অক্সফোর্ডের ভ্যাকসিন যেটা আমরা ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে পাবো সেটি নিশ্চিত। আবার গ্লোবি যেটা ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক আপনার ভ্যাকসিনের, সেখান থেকে আমরা ভালো পরিমাণ ভ্যাকসিনই পাবো। তো ভ্যাকসিনটা তো আসতে হবে। আরেকটি বিষয় আমি 1 সেকেন্ডে বলে শেষ করতে চাই, এই মাস্কের যে বিষয়টি, আমি মনে করি গরিব মানুষকে বিনামূল্যে মাস্ক দেওয়ার ব্যবস্থা করা উচিত। সেটি কাপড়ের মাস্ক হতে হবে এবং সেটা যেন তারা 3 লেয়ারে ধুয়ে ব্যবহার করতে পারে। অসংখ্য ধন্যবাদ। একটু ব্যবস্থা করলে আমার মনে হয় আর ভালো হবে। জি, সোহেল হায়দার চৌধুরী, আপনি যদি এক কথা মন্তব্য করেন। আমি যেটি মনে করি, আমাদের ভ্যাকসিন যতদিন না আসে, আমি যতটা ধারণা করি আগামী জুনের আগে ভ্যাকসিন বোধহয় সেভাবে ব্যাপক আকারে আসবে না। ভ্যাকসিন যতক্ষণ না আসে আমাদের নাগরিক সচেতনতার পাশাপাশি আমাদের স্বাস্থ্য বিভাগের সমন্বয়হীনতা যেটি আছে সেটি কাটানো দরকার, কঠোরতা দরকার, দায়িত্বশীলতা দরকার, এবং আমাদের গুচ্ছ পরিকল্পনা দরকার, এবং এর মাধ্যমে আমরা কিন্তু এই সংকটটি কাটাবো।
জি, অসংখ্য ধন্যবাদ সোহেল হায়দার চৌধুরী, হারুন রশিদ এবং হালিম আজাদ, আপনাদের তিনজনকেই ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, নিউজরুম সংলাপ আজ এই পর্যন্তই। একই সময় আগামীকাল আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।